তারেক রহমান খালি ধরা গেতেছেন। তারেক রহমান যদি নিজে নিজে বুঝে কথা বলে তাহলে নিজের বেকুবিতে ধরা গেতেছেন, আর যদি উনি কারো বুদ্ধিশূন্য কথা বলেন তাহলে উনারা গাড্ডায় ফেলতেছে তার আশেপাশের লোকেরা। আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি, এটা 2024-এর যে ঘটনা, এটার আগে, তখন তিনি বলেছিলেন যে ভাই আপনি কি জানেন যে এই যে আলেমদের যাদেরকে জেলখানায় নেওয়া হয়, এই যে মিজানুর রহমান আজহারির যেই বাংলাদেশে থাকতে না দেওয়া, এটার পেছনে সবচাইতে বেশি কলকাঠি নাড়ছে কারা? এই এই যে ইসলামী আন্দোলন, যে চরমনের যেসব ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা, তারপরে তার ভাই, এগুলো তো এরা থাকছে পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস। কেন তরুণ প্রজন্ম তাদের এত পছন্দ করেন, তাদের অনুসরণ করেন? চলুন প্রতিবেদনটি শুরু করা যাক। বর্তমান বাংলাদেশে মূলধারার গণমাধ্যমের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক মেরুকরণের এই সময়ে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তথ্যের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। এই ডিজিটাল বিপ্লবের অগ্রভাগে রয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য। দেশের ভেতরে ও বাইরে তারা এখন এক আলোচিত নাম। ১. জনপ্রিয়তার প্রধান কারণসমূহ। বিকল্প সংবাদ পরিবেশন। মূলধারার মিডিয়াতে যখন অনেক স্পর্শকাতর খবর সেন্সরশিপের কারণে স্থান পায় না, তখন এই দুইজন সেই তথ্যগুলো সরাসরি জনসাধারণের সামনে নিয়ে আসেন। তাদের সাহসিকতা সাধারণ মানুষকে আকৃষ্ট করে। পিনাকি ভট্টাচার্য জটিল রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক বিষয়গুলোকে সাধারণ মানুষের বোধগম্য ভাষায় ব্যাখ্যা করেন। অন্যদিকে ইলিয়াস হোসেন সরেজমিন বা সোর্স ভিত্তিক তথ্যের ওপর জোর দেন, যা দর্শকদের কৌতূহল মেটায়। ভয়ের সংস্কৃতি বনাম স্পষ্টবাদিতা। দেশের বর্তমান পরিস্থিতিতে যেখানে সরাসরি সমালোচনা করা চ্যালেঞ্জিং, সেখানে প্রবাসী থেকে তাদের জোরালো কণ্ঠস্বর মানুষকে আশ্বস্ত করে এবং তাদের মনের কথা বলার একটি মাধ্যম হিসেবে কাজ করে। ২. গোপন তথ্য প্রাপ্তির উৎস। অনেকেই প্রশ্ন তোলেন, তারা এত ভেতরের খবর কিভাবে জানেন? এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। গোপন সোর্স বা ইনসাইডার। প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা সংক্ষুব্ধ বা আদর্শগতভাবে একমত ব্যক্তিরা প্রায়ই গোপন নথি বা তথ্য তাদের কাছে সরবরাহ করেন। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওসিন্ট। তারা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং পাবলিক ডোমেইনে থাকা তথ্যগুলোকে জোড়া লাগিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করেন। তথ্য আদান-প্রদান নেটওয়ার্ক। দীর্ঘদিন এই পেশায় বা সক্রিয়তায় থাকার কারণে তাদের নিজস্ব একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে, যা তাদের তথ্যের প্রবাহ সচল রাখে। ৩. সাধারণ মানুষের ভালোবাসার কারণ। জনগণ যখন অনুভব করে কেউ তাদের অধিকার বা বঞ্চনা নিয়ে কথা বলছে, তখন স্বাভাবিকভাবেই একটি আস্থার সম্পর্ক তৈরি হয়। তাদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিয়ে বিতর্ক থাকলেও বড় একটি অংশের কাছে তারা অসহায়ের কণ্ঠস্বর হিসেবে পরিচিত। সোশ্যাল মিডিয়া ক্যাপশন। নমুনা। ক্যাপশন: সত্যের অনুসন্ধান নাকি প্রোপাগান্ডা? বর্তমান বাংলাদেশের ডিজিটাল ল্যান্ডস্কেপে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য কেন এত প্রভাবশালী? সেন্সরশিপের যুগে বিকল্প তথ্যের প্রতি মানুষের আগ্রহ এবং তথ্যের গভীরে যাওয়ার লড়াই নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য সরাসরি কোনো রাজনৈতিক দলের পদাধিকারী না হলেও তাদের কথা ও বিশ্লেষণ বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। প্যারালাল ন্যারেটিভ তৈরি। সরকার বা রাষ্ট্রীয় সংস্থাসমূহ কোনো ঘটনার যে ব্যাখ্যা দেয়, তারা তার ঠিক বিপরীত বা একটি বিকল্প ন্যারেটিভ তৈরি করেন। অনেক সময় দেখা যায় তাদের দেওয়া তথ্য বা ব্যাখ্যাই সাধারণ মানুষের মাঝে বেশি গ্রহণযোগ্যতা পায়। বিদেশের মাটিতে লবিং ও জনমত। প্রবাসে অবস্থান করায় তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং প্রভাবশালী দেশগুলোর নজরে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরতে পারেন। এটি সরকারের ওপর একটি পরোক্ষ আন্তর্জাতিক চাপ তৈরি করে। তরুণ প্রজন্মের ওপর প্রভাব। বাংলাদেশের তরুণ ভোটার এবং ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বিশাল অংশ তাদের অনুসরণ করে। ফলে নির্বাচনের আগে বা কোনো বড় জাতীয় ইস্যুতে জনমত কোন দিকে যাবে তা নির্ধারণে তারা বড় ভূমিকা পালন করেন। ডিজিটাল অ্যাক্টিভিজম, লড়াইয়ের নতুন কৌশল। তাদের কার্যক্রম কেবল ভিডিও বানানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আধুনিক ডিজিটাল মুভমেন্টে রূপ নিয়েছে। সেন্সরশিপ ভাঙার হাতিয়ার। দেশের ভেতরে আইনি সীমাবদ্ধতা বা ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে যা বলা অসম্ভব, তারা তা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এটি এক প্রকার ডিজিটাল গেরিলা সাংবাদিকতা। তথ্য ফাঁস। অডিও ক্লিপ, গোপন নথি বা সরকারি চিঠিপত্র ফাঁসের মাধ্যমে তারা প্রশাসনিক স্বচ্ছতাকে চ্যালেঞ্জ করেন। এর ফলে অনেক গোপন সিদ্ধান্ত বা দুর্নীতি জনসাধারণে চলে আসে।
ভার্চুয়াল মোবিলাইজেশন। তারা সরাসরি রাজপথে না থাকলেও তাদের একটি পোস্ট বা ভিডিওর মাধ্যমে হাজার হাজার মানুষ অনলাইনে সোচ্চার হয়। এটি দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের ভার্চুয়াল প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে। প্রভাবের ফলাফল ও প্রতিক্রিয়া। এই প্রভাবের কারণেই তাদের নিয়ে আলোচনা ও বিতর্ক সবসময় তুঙ্গে থাকে। সরকারি প্রতিক্রিয়া। তাদের জনপ্রিয়তা ও প্রভাবের কারণে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মামলা বা আইনি ব্যবস্থা নিতে দেখা গেছে, যা পরোক্ষভাবে প্রমাণ করে যে তাদের কথাগুলো নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাচ্ছে। বিপক্ষ মত। সমালোচকদের মতে অনেক সময় তাদের তথ্যের উৎস যাচাই করা কঠিন হয়, যা ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি তৈরি করে। তবে ভক্তদের কাছে এটি সাহসী সাংবাদিকতা হিসেবেই গণ্য হয়। ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য বর্তমানে বাংলাদেশের প্রচলিত মিডিয়ার সমান্তরালে একটি শক্তিশালী ডিজিটাল বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছেন। তথ্য জানা এবং জানানোর ধরনে তারা যে পরিবর্তন এনেছেন তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়। ইলিয়াস হোসেন মূলত প্রশাসনিক ও গোয়েন্দা সংস্থার ভেতরের তথ্যভাসের জন্য পরিচিত। বিসিএস ও নিয়োগ সংক্রান্ত তথ্য। তিনি বিভিন্ন সময় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এবং নির্দিষ্ট জেলার আধিপত্য নিয়ে তথ্য প্রকাশ করেছেন। গোয়েন্দা কর্মকর্তাদের অডিও ফাঁস। ইলিয়াস হোসেন বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক ও ব্যক্তিগত কথোপকথনের অডিও ফাঁস করেছিলেন। বিশেষ করে সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের সাথে সংশ্লিষ্ট কিছু অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। আদালতের রায় ও বিচারক সংক্রান্ত তথ্য। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করেছিলেন, যা দেশের বিচারিক কাঠামো নিয়ে জনমনে বিতর্কের সৃষ্টি করে। পিনাকি ভট্টাচার্যের আলোচিত বিশ্লেষণ ও ফাঁস। পিনাকি ভট্টাচার্য সরাসরি সোর্স ভিত্তিক তথ্যের চেয়ে কানেক্টিং দ্য ডটস বা বিভিন্ন সূত্র মিলিয়ে রহস্য উদ্ঘাটনে বেশি পারদর্শী। আয়নাঘর বা গুম সংক্রান্ত তথ্য। নেট্রো নিউজ আয়নাঘর নিয়ে প্রতিবেদন করার পর পিনাকি ভট্টাচার্য তার ভিডিওর মাধ্যমে এই বিষয়টি সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দেন। তিনি বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দাবি করেন যে নির্দিষ্ট কিছু স্থানে রাজনৈতিক বন্দীদের আটকে রাখা হয়েছে। পররাষ্ট্রীয় নীতি ও গোয়েন্দা হস্তক্ষেপ। তিনি প্রায়ই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলোর বাংলাদেশে প্রভাব নিয়ে বিভিন্ন নথি বা ঘটনার বিশ্লেষণ প্রকাশ করেন। তার এই জাতীয় অ্যান্টি ইন্ডিয়া হেজেমনি বিষয়ক বিশ্লেষণগুলো তাকে তরুণদের একটি বিশাল অংশের কাছে জনপ্রিয় করেছে। ব্যাংকিং খাতের কেলেঙ্কারি। বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ টাকা পাচার এবং এস আলম গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানের ঋণ সংক্রান্ত বিভিন্ন নথি ও তথ্য তিনি তার ভিডিওতে উপস্থাপন করেছেন। এই তথ্যগুলোর প্রভাব ও প্রতিক্রিয়া। এই তথ্য ফাঁসের ফলে দুটি ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। জনসাধারণের প্রতিক্রিয়া। মানুষ মনে করে তারা এমন সব তথ্য জানতে পারছে যা মূলধারার সংবাদ মাধ্যম ভয় বা চাপের কারণে প্রকাশ করে না। এটি তাদের তথ্যের প্রতি মানুষের এক ধরনের তৃষ্ণা মেটায়। রাষ্ট্রীয় ও আইনি প্রতিক্রিয়া। এই তথ্য ফাঁসের কারণে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক মামলা হয়েছে। সরকার তাদের তথ্যগুলোকে প্রায়ই গুজব বা প্রোপাগান্ডা হিসেবে আখ্যায়িত করেছে। বিশ্লেষণের সারসংক্ষেপ। তাদের ফাঁস করা তথ্যের সবটুকু শতভাগ সত্য কিনা তা যাচাই করা কঠিন, কারণ অনেক তথ্যের উৎস গোপন থাকে। তবে এই তথ্যগুলো যে সাধারণ মানুষের চিন্তাভাবনা এবং সরকারি বয়ানের উপর একটি বিরাট ধাক্কা দেয় তাতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।